আজকে তোমাদের ক্লাস 9-এর ইতিহাসের দ্বিতীয় অধ্যায় বিপ্লবী আদর্শ নেপোলিয়ন সাম্রাজ্য ও জাতীয়তাবাদ পড়াবো। এই অধ্যায়টিকে আমরা কয়েকটি পার্টে পার্টে ভেঙে পড়ব। প্রথম যে পার্টটা আমরা পড়ব সেটা হচ্ছে যে নেপোলিয়নের ফ্রান্সে ক্ষমতা লাভ। সে কীভাবে ফ্রান্সে ক্ষমতা লাভ করেছিল সে সম্বন্ধে আমরা এবার জানব। প্রথমে কি আছে নেপোলিয়ন ফ্রান্সে ক্ষমতা লাভ। ফরাসি সম্রাট নেপোলিয়ন মহাবিশ্বের এক বর্ণময় চরিত্র, যাকে বিপ্লবের সন্তান বলা হতো। এবার আমরা জানব যে নেপোলিয়ন কত সালে এবং তার জন্মস্থান কোথায় সে সম্পর্কে জানব। নেপোলিয়ন 1769 খ্রিস্টাব্দে 15 আগস্ট ভূমধ্য সাগরের কোর্সিকা দ্বীপের অ্যাজাক্সিও শহর নামে এক স্থানে এক সাধারণ মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার বাবা ছিল চার্লস বোনাপার্ট এবং মায়ের নাম ছিল লেটিজিয়া। নেপোলিয়ন যখন খুব অল্প বয়স তখন তার বাবা মারা যায়। ফলে তার ছোটবেলাটা একটা পর্বত সংকুল পরিবেশে গড়ে ওঠে এবং চড়াই উত্তরায় পথ পেরিয়ে তাকে শিক্ষা লাভ করতে হয়। খুব অল্প বয়সে যখন তার বাবা মারা যায় তখন সে সামরিক শিক্ষার প্রতি আগ্রহী হয়ে ওঠে এবং প্যারিসে সে প্রথম কি করে সামরিক শিক্ষা লাভ করে। এই সামরিক শিক্ষা শেষ করে সে ফরাসি গোলন্দাজ বাহিনীর সহকারী লেফটেন্যান্ট পদে যোগ দেন মাত্র 17 বছর বয়সে। আর এরপরেই তার শুরু হয় তার জীবনে একটা সুবর্ণ যুগ, অর্থাৎ এই সামরিক শিক্ষায় তাকে নিয়ে যায় তার জীবনের চরম পর্যায়ে। আর জীবনের এই চরম পর্যায়ে বা তার যে কি ক্ষমতা লাভ করেছিল সেটাকে আমরা 3টি পর্যায়ে ভাগ করেছি। একটা হচ্ছে প্রথম পর্যায়, একটা হচ্ছে দ্বিতীয় পর্যায়, এটা হচ্ছে তৃতীয় পর্যায়। এই 3টি পর্যায়ে আমরা ভাগ করেছি। প্রথম পর্যায়ে কি আছে ব্রিগেডিয়ার পদ লাভ, অর্থাৎ সে কি করে ব্রিগেডিয়ার পদ লাভ করেছিল। সেই সময় ইংল্যান্ড ফ্রান্সের তুলোবন্দরে আক্রমণ করেছিল এবং আক্রমণের ফলে ফ্রান্সের জনগণের মাথায় হাত পড়ে যায়। ঠিক সেই সময় নেপোলিয়ন বোনাপার্ট তার অল্প সংখ্যক সৈন্য নিয়ে এই তুলোবন্দর কি করে উদ্ধার করে এবং পুরস্কার স্বরূপ তাকে কিন্তু এই ব্রিগেডিয়ার পদ দেওয়া হয়। দ্বিতীয় নম্বর আমাদের কি আছে মেজর জেনারেল পদ। সে মেজর জেনারেল পদ কিভাবে সে জয়লাভ করলো এটা জানতে গেলে আমার জানতে হবে যে ন্যাশনাল কনভেনশন সম্বন্ধে আমাদেরকে জানতে হবে। এই ন্যাশনাল কনভেনশনে তখন কারা বসে আছে প্রজাতন্ত্র সমর্থকরা, কিন্তু রাজতন্ত্র সমর্থকরা তাদেরকে একদমই সহ্য করতে পারত না। ফলে প্রজাতন্ত্র বিরোধী এবং রাজতন্ত্র সমর্থকরা নিজেদের মধ্যে আক্রমণ লাগিয়ে দেয়, অর্থাৎ এই ন্যাশনাল কনভেনশনে আক্রমণ করে এবং উদ্ধার করতে সেই সময় একজনাই এগিয়ে আসে, আর সে হলো এই নেপোলিয়ন বোনাপার্ট। তার অল্প সংখ্যক সৈন্য নিয়ে সেই ন্যাশনাল কনভেনশনাল পুনরায় আবার কি করে উদ্ধার করে এবং পুরস্কার স্বরূপ তাকে কি করা হয় মেজর জেনারেল পদ দেওয়া হয়। এরপর আস্তে আস্তে ফ্রান্সে তার জনপ্রিয় বাড়তে থাকে। একের পর এক যখন যুদ্ধে সে জয়লাভ করছে তখন ফ্রান্সে কি হয় তার জনপ্রিয়তা আস্তে আস্তে বাড়ছে, মানুষ তাকে চিনছে বা জানছে। তারপরে দেখি সে কোথায় গিয়েছিল নেপোলিয়ন ইটালি অভিযান, তারপরে নেপোলিয়ন ইটালিতে অভিযান করেছিল। এরপর সে ইংল্যান্ড, অস্ট্রিয়া, সার্ডিনিয়া এদের বিরুদ্ধে যুদ্ধ করে এবং একের পর এক সে জয়লাভ করতে থাকে। তারপর দেখি দ্বিতীয় যে পর্যায়ে আছে সেই দ্বিতীয় পর্যায়ে আমাদের কি আছে। দ্বিতীয় পর্যায়ে প্রথমে বলা হচ্ছে যে সার্ডিনিয়ার জয়। এই সার্ডিনিয়াকে সে কিভাবে জয় করলো। সার্ডিনিয়ার সঙ্গে তখন একটা চুক্তি করেছিল নেপোলিয়ন বোনাপার্ট। কি চুক্তি করেছিল যে সেভয় এবং নিস
এই দুটি দেশকে সে দখল করে নিয়েছিল। আর এই যখন সারেনা জয় করেছিল তখন সেখানে ডিরেক্টরি শাসন ব্যবস্থা সে চালু করেছিল। এবং তারপরে ঠিক দেখা যায় ইংল্যান্ডের বিরুদ্ধে সে অভিযান করেছিল মিশরে। কোথায় করেছিল? মিশরে। ইংল্যান্ডের বিরুদ্ধে সে অভিযান করেছিল কোথায়? মিশরে। তখন ইংল্যান্ড বুঝতে পারে যে ফ্রান্সে এমন কেউ আছে যার জন্য ফ্রান্সকে এত সহজে কি হারানো যাবে না, বা ফ্রান্সকে এত সহজে দখল করা যাবে না। যখন ইংল্যান্ডের বিরুদ্ধে সে যখন মিশরের অভিযান সম্পূর্ণ করলো, তখন ওই ডিরেক্টরি শাসন ব্যবস্থার মধ্যে আস্তে আস্তে দুরবস্থা নেমে আসে। কারণ তখন ফ্রান্সে তোমার একদম সংকট পরিবেশ, খাদ্য বৃদ্ধি বাড়ছে, নানা রকম সমস্যা কিন্তু তখন ডিরেক্টরি শাসন ব্যবস্থায় দেখা গিয়েছিল। তো এইসব সমস্যা কিন্তু ডিরেক্টরি শাসন ব্যবস্থা মোকাবেলা করতে পারেনি। ফলে তার অবসান ঘটিয়ে তখন কিন্তু এই কনসুলেট শাসন সূচনা হয়। অর্থাৎ তখন একদম কাউন্সিল পুরো ফাঁকা, তখন আর ফ্রান্সের কেউ কোনো রাজা বা কিচ্ছু নেই। এবার এই কনসুলেট শাসনে মাত্র 3 জন থাকে, আর প্রধান যে ছিল সেই ছিল নেপোলিয়ন বোনাপার্ট। তখন তার কাছে একটা সুযোগ চলে আসলো ফ্রান্সে রাজা হওয়ার। মানুষজনও চাইছিল যে একের পর এক যে যোদ্ধা এতগুলো যুদ্ধ জয়লাভ করেছিল, তারপরে কনসুলেট শাসন যে একাই সূচনা করলো, তাকেই দেওয়া হোক এই ফ্রান্সের রাজার দায়িত্ব। এবং এভাবে করেই সে সিনেটের পদ্ধতিতে আমরা দেখি 3য় পর্যায়ে যেটা আছে সিংহাসন লাভ, এটি সে সিনেটের পদ্ধতিতে গণভোটের মাধ্যমে কিন্তু জয়লাভ করেছিল। এরপর আমরা আবার দেখব যে গণতন্ত্রের মাধ্যমে কি হলো? রাজতন্ত্র। কিন্তু এই রাজতন্ত্রে কিন্তু স্বৈরাচারী বা তার মানে একদম নিজের ইচ্ছা মতো কিন্তু নেপোলিয়ন বোনাপার্ট ক্ষমতা লাভ করেনি। মানুষের এবং জনগণের ইচ্ছায় কিন্তু সে রাজা হয়েছিল। আজকেই আমাদের ছিল এই টপিকটা। সুতরাং ইতিহাস আমাদেরকে সবসময় যে নোটস ভিত্তিক পড়তে হবে এমন কিছু নয়, আমাদের ইতিহাসটা গল্পের আকারে বুঝতে হবে বা জানতে হবে। বোঝা গেল?